বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আমাদের স্টেটের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা রিক্রুটমেন্ট এক্সাম। লাখ লাখ ক্যান্ডিডেট তাদের চোখে অগাধ স্বপ্ন নিয়ে কিন্তু এর প্রিপারেশন শুরু করে। কিন্তু এর ক্ষেত্রে এই বিশাল লং রিক্রুটমেন্ট প্রসেস, কিছু কিছু ক্ষেত্রে এক্সামের রিক্রুটমেন্টের ইররেগুলারিটি এবং প্রমাণিত করাপশনের জন্য অনেকে কিন্তু এই জার্নি মাঝপথেই ছেড়ে ফিরে আসতে বাধ্য হয়। অনেকে অন্য কোথাও সিলেক্টেড হয়ে যায়। সেই সাথে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের যে সমস্ত অবস্ট্যাকলস, সেগুলো মোকাবিলা করতে করতে সিভিল সার্ভিসের জন্য প্রপার এবং সাফিসিয়েন্ট যে পড়াশোনা, সেটা কিন্তু সে করতে পারে না। এর ফলে আশাহত হয়েই তার এই যে স্বপ্নটা, সেটা কিন্তু অপরিণত রেখেই সে ফিরে যেতে বাধ্য হয়। আজ আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মেন্সের বেশ কিছু টিপস দেব, যেটাতে যারা প্রথম এক্সামে বসছো তাদের কিছুটা হেল্প হতে পারে। 2022 সালে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মেন্স ফার্স্ট টাইম অ্যাটেন্ড করেছিলাম এবং সেইবারে প্রিলিমিনারির কাট অফ সর্বকালের কাট অফকে ছাড়িয়ে হায়েস্ট হয়েছিল। এবং 2023 সালেও ডাব্লিউবিসিএস মেন্সের জন্য আমি কোয়ালিফাইড, কিন্তু এবারে আমি ডাব্লিউবিসিএস মেন্স অ্যাটেন্ড করব না। তার প্রধান কারণ হচ্ছে যে আমার ডাব্লিউবিসিএস মেন্স ক্র্যাক করার মতো সাফিসিয়েন্ট প্রিপারেশন এই মুহূর্তে নেই। ব্যক্তিগত জীবনে আগের চেয়ে একটু অন্যরকম রুটিন, সেই সাথে চাকরিগত যে সমস্ত দায়বদ্ধতা এবং নিজের বেশ কিছু অ্যাক্টিভিটি থাকার জন্য আমি কিন্তু এই 24 ঘন্টা ঠিকঠাক ম্যানেজ করতে পারছি না। সদ্য পাওয়া চাকরি, সেই সাথে এই সমস্ত ম্যানেজমেন্ট এখনও আমার মধ্যে সেই রকম ইমিউনিটি বা ক্যাপাবিলিটি আসেনি যে আমি সেখান থেকে প্রপার ওয়েতে পড়াশোনার টাইম বের করতে পারছি। তোমরা সবাই একদিন বুঝতে পারবে যে সদ্য যখন চাকরি পাবে সেই সময় কিন্তু স্টুডেন্ট লাইফের মতো প্রিপারেশান বা মোটিভেশন কোনোটাই থাকে না। তো এই এক্সামটার প্রতি এতটাই ঔদাসীন্য আছে এই মুহূর্তে। আমাদের কোনো একটা বিষয়ের প্রতি ঔদাসীন্য তখনই আসে যখন তার গুরুত্ব আমাদের কাছে কিছুটা হারিয়ে যায়, আর গুরুত্ব তখনই হারায় যখন ফোকাস বা কনসেন্ট্রেশন হারিয়ে যায়। তো সেই জিনিসটাই আমি এখন ফেস করছি। এবং ডাব্লিউবিসিএস মেন্স অ্যাটেন্ড না করার সেকেন্ড কারণ হচ্ছে এসএসসি এমটিএস 2023-এর ডকুমেন্ট ভেরিফিকেশন পড়েছে আমার সেই ডেটেই, এবং সিলেকশন পোস্টের একটা এক্সাম দিয়ে রেখেছিলাম গ্র্যাজুয়েশন লেভেলের, তারও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন পড়েছে ওই সেম ডিউরেশনে। অর্থাৎ আমার ডাব্লিউবিসিএস মেন্স, সিলেকশন পোস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এমটিএসের ডকুমেন্ট ভেরিফিকেশন একসাথে পড়ে যাওয়ার কারণে আমি কিন্তু এই মুহূর্তে যে লো প্রিপারেশন থাকার জন্য ডাব্লিউবিসিএস মেন্সটাকে সম্পূর্ণ বাদ দিচ্ছি। ইভেন সিলেকশন পোস্ট এবং এমটিএসের মধ্যেও আমাকে একটাই চয়েস করতে হবে। এবার বলি, যারা মেন্স দেবে এবারে, তারা তো এই মুহূর্তে আমার কথা শুনে কোনো কিছু পড়াশোনা করে ক্র্যাক করতে পারবে না। তাদের অলরেডি যাদের প্রিপারেশন রয়েছে, আমার এই কথাগুলো শুনলে তোমাদের হয়তো একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক তৈরি হতে পারে, যেটা এক্সাম হলে তোমাদের কিছুটা কাজে দিতে পারে। প্রথমে আসি, আমাদের যে ডেসক্রিপটিভ পেপারগুলো হয় অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশ, সেগুলোতে কিন্তু তোমরা সাফিসিয়েন্ট টাইম পাবে। তো এখানে যে ভুলটা আমরা করে থাকি প্রথমেই গিয়ে, যে আমাদের এই কম্পিটিটিভ নেচারের জন্য আমরা গিয়ে তাড়াহুড়ো করে লেখা শুরু করে দিই। কিন্তু এই বেঙ্গলি এবং ইংলিশে তোলা যে মার্কসটা, সেটা তোমার ডাব্লিউবিসিএস মেন্স ক্র্যাক করার জন্য অনেকটা ভ্যালু অ্যাড করে। তাড়াহুড়ো করে কিছু একটা লিখে ফেললে, দিয়ে তারপরে 1.5 ঘন্টা বসে আছো, দেখা যাবে সেই বসে থাকতে থাকতে মনে হবে যে এখানে একটু এইটা অ্যাড করলে ভালো হতো, বা এই জায়গাটা একটু বেশি এক্সাজারেট করা হয়ে গেছে, এই পয়েন্টটা না দিলে ভালো হতো, এটা একটু কনসাইজ করে আর একটা অন্য কোনো রেলিভেন্ট পয়েন্ট এখানে অ্যাড করলে ভালো হতো। মোস্টলি যে সমস্ত হাইলাইটেড টপিকগুলো রয়েছে, ইম্পর্টেন্ট যে সোশ্যাল ইস্যুগুলো রয়েছে, সেই সাথে যে আমাদের প্রিভিয়াস ইয়ার্স দেখলে বুঝতে পারবে যে ডাব্লিউবিসিএস মেন্সের ডেসক্রিপটিভ কীরকম আসে। তো সেখান থেকে প্রিপারেশন তো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেতেই হবে। সেই সঙ্গে আমরা কোনো একটা কোশ্চেন দেখে প্রথমে কিন্তু সেটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবো, একটা ফ্লো চার্ট তৈরি করবো যে কোন কোন পয়েন্ট আমি এখানে অ্যাড করবো, কোন কোন জিনিস এখানে আনতে পারি। ওই প্রথম 4-5 মিনিটের মধ্যে আমি একটু ভাববো যে কোনগুলো আমি এখানে লিখবো। তো সেটা ভেবে নেওয়ার পরে লিখলে অনেকটা ভালো হয়। কোশ্চেনটা দেখেই হঠাৎ করে কিছু একটা লিখে ফেললাম বা লিখে শেষ করে ফেললাম, এটাতে কিন্তু তোমার লেখার যে কোয়ালিটি, তার উপরে অনেকটা কিন্তু ইফেক্ট ফেলবে। এবার আসছে ইকোনমিক্স এবং কনস্টিটিউশন নিয়ে। শুধুমাত্র লাস্টের কিছু ইয়ারের পেপার তোমরা ঘাঁটলেই বুঝতে পারবে যে এখানে কতটা ডেপথে স্টাডি করতে হয়, এবং অবশ্যই যারা মেন্স ক্র্যাক করবে তাদের ইকোনমিক্স এবং কনস্টিটিউশনে অনেকটা ডেপথে নলেজ আছেও। শুধুমাত্র লাস্ট ইয়ারেরই যদি আমি এক্সাম্পল নিই, সেখানে কনস্টিটিউশনে প্রচুর পরিমাণে ল্যান্ডমার্ক কেস ছিল, ভার্ডিক্ট ছিল, তারপরে অ্যামেন্ডমেন্ট যেগুলো ছিল তোমার ল্যান্ডমার্ক অ্যামেন্ডমেন্ট, সেগুলো ছিল। এবং কনস্টিটিউশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো, তাদের মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি এবং পার্লামেন্ট। এগুলো থেকে কিন্তু আমাকে ইনডেপথ স্টাডি করতে হবে। আর্টিকেল তো সব কিছুই জানতে হবে, সেই আর্টিকেলের বিষয়বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হবে। আমাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সাব ক্লজ নিয়েও কোশ্চেন ছিল, অর্থাৎ কোনো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে বিভিন্ন সাব ক্লজের উল্লেখ করে কোশ্চেন ছিল। তো সেই জায়গায় তুমি বুঝতেই পারছো যে ইনডেপথ স্টাডি করাটা কতটা এখানে ইম্পর্টেন্ট এবং কতটা এক্সক্লুসিভ, কতটা জরুরি। আমাদের ফান্ডামেন্টাল ডিউটি রিলেটেড সব কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসগুলো, সেই সাথে বিভিন্ন কমিটি, অ্যাডহক কমিটি বা স্ট্যান্ডিং কমিটি, কনস্টিটিউশনের কোন শিডিউলে কী রয়েছে, বা এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বা তোমার ওই এখন যে রিজার্ভেশন খুব হাইলাইটেড একটা টপিক, সেই রিজার্ভেশন রিলেটেড সব কিছু পড়ে রাখতে হবে, অ্যামেন্ডমেন্ট সহ, বা কোন জায়গায় আমাদের রিজার্ভেশনের উল্লেখ রয়েছে, ওই প্রিয়াম্বল নাকি ফান্ডামেন্টাল রাইট নাকি ডিপিএসপি, এই টাইপের। এগুলো কিন্তু এই টপিকগুলো তোমাদেরকে একটু ছুঁয়ে যেতে হবে।
সেই সাথে ইকোনমিক্সে আমাদের এই মানি মার্কেট বা যে সমস্ত মনিটারি পলিসি, যে সমস্ত রেগুলেশনগুলো বা এই ক্যাপিটাল মার্কেট, যে কোন জিনিসটা রেগুলেট করার জন্য কোন ইকুইপমেন্টটা ব্যবহার করা হয় বা সেটার যে ভ্যারিয়েবিলিটি, যে এটা চেঞ্জ করলে ওইদিকে ইনফ্লেশনে কতটা ইফেক্ট ফেলবে, আমাদের এই সমস্ত ট্যাক্স স্ট্রাকচার বা গভর্নমেন্টের যে সমস্ত মনিটারি যে সমস্ত পলিসি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল রিসিপ্ট, সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ইনডেপথ স্টাডি করতে হবে। প্রচুর কনসেপচুয়াল এখানে তোমার কোশ্চেন থাকবে। এবার এক্ষেত্রে তোমার ডেটা ওরিয়েন্টেড এবং কনসেপচুয়াল দুটোই তোমাকে মিক্স করে পড়তে হবে। এরপর আসছে হিস্ট্রি এবং জিওগ্রাফি। হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্ষেত্রে আমাদের লাস্ট ইয়ারে হিস্ট্রি পেপার অত্যন্ত ইজি এসেছিলো, তো সেইটা এক্সপেক্ট করবে না। ডাব্লিউবিসিএসের হিস্ট্রির কোশ্চেন সবসময় কঠিন থাকে। আর এখানে আমি বলবো যে দেখো, আমরা সবাই জানি যে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে আমাদের যে আইএনএম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। সেই সাথে আমি বলবো যে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির মেডিয়াভেল যে সেকশনটা, সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। এখানে যে সমস্ত রিজিওনাল যে সমস্ত কিংডম, তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যে ট্যাক্স স্ট্রাকচার, তাদের যে সমস্ত পলিসি ফর্মুলেশন, সেই সাথে কার সময় কে এসছিল এগুলোও পড়ে। এবং আইএনএমে তো সব কিছুই পড়তে হবে। সেই সাথে এই আমাদের মিডিয়াভেলের যে মুঘল এরা, সেই মুঘল এরা থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কোন জিনিসগুলো আমার বেশি আসবে। অর্থাৎ একদম প্রিমিটিভ হিস্ট্রি যদি আমি বেশি পড়াশোনা শুরু করি, যে ওই ভেদিক এজ বা স্টোন এজ, মহাজনপদ, এই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, ওগুলোতে বিশাল কিছু টাইম দিয়ে লাভ নেই। এখানে আমাদের আইএনএম এবং মিডিয়াভেল হিস্ট্রির প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। এবং জিওগ্রাফির ক্ষেত্রে আমি বলবো যে এই রিভার সিস্টেম, ক্লাইমেট, আমাদের ফিজিওগ্রাফিক যে ডিভিশন, সেটার সাথে অ্যাডমিনিস্ট্রেশন, সেই সাথে আমাদের যে প্রোডাকশান বা আমাদের মিনারেলস, আমাদের যে সমস্ত ক্লাসিফিকেশান যেগুলো থাকে, আমাদের সয়েল ফয়েল, এগুলোর কিন্তু কোশ্চেন আসে ভালোই। সেই সাথে ডেটা ওরিয়েন্টেড যে সমস্ত টপিকগুলো, যেমন এই আমাদের কাল্টিভেশন বা এই এগ্রিকালচারাল প্রোডাকশান, এগুলো থেকে আসবে। র্যাঙ্ক আসবে যে কোন স্টেট ফার্স্ট রয়েছে এই প্রোডাকশানে, বা তোমার মিনারেল যে প্রোডাকশান, বিভিন্ন কনসেপচুয়াল বেশ কিছু কোশ্চেন থাকতে পারে। যে তোমার টোটাল একটা ধরো ভেজিটেশন বা একটা কোনো চাষের টোটাল ডেসক্রিপশান দিয়ে দেবে, বা কোনো একটা সয়েলের ডেসক্রিপশান দিয়ে দেবে, তারপরে বলবে এটা কোন সয়েল, এইরকম। অর্থাৎ তোমাকে ওই জিনিসটা ডিটেলসে জানতে হবে। এমনটা নয় যে এমসিকিউ মানে যে তুমি 4টা অপশনের মধ্যে তাড়াতাড়ি মার্ক করে চলে যাবে, এই জায়গাটা থাকে না। এরপর ম্যাথ জিআই যে টপিকটা, আমি বলবো যে ম্যাথ জিআই আগে থেকেই প্রিকশন নিয়ে যাও যে এটা তুমি টাইম কোলাতে পারবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো যারা দাও, তারা বুঝতে পারবে যে ম্যাথ জিআই কিন্তু তোমাদের টাইম কুলিয়ে যায়। ওতে টাইম কম থাকে কিন্তু স্পিডে করলে কুলিয়ে যায়। কিন্তু ডাব্লিউবিসিএসে এত ক্যালকুলেটিভ ম্যাথ থাকে যে তোমাকে অনেক কিছু ছেড়ে আসতে হতে পারে। অন্তত লাস্ট ইয়ার আমাদের ক্ষেত্রে এরকমই হয়েছিল। তো এইবারে সেই একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে যাও যে ম্যাথ জিআই কিন্তু আমি ইজিলি করতে পারবো না, আমার অনেকটা টাইম কনজিউম করবে। তাই প্রথম থেকে টাইম ম্যানেজমেন্টটা চেষ্টা করবে যে আমি কতটা দ্রুত ওই অঙ্কটা সলভ করতে পারি, কতটা দ্রুত ওই জিআইটা কিন্তু আমি অ্যান্সারটা বের করতে পারি। এরপর আসছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং আইটি কম্পিউটারের যে পেপারটা, ওটা তো অ্যাকচুয়ালি মানে একদম মিক্সড খিচুড়ির মতো একটা পেপার। ওখানে মার্কস তোলা খুব একটা সহজ নয়, কারণ এতগুলো টপিক থাকে। তোমার যে কোনো একটা কোশ্চেন, আরবিট্রারি কোনো একটা কোশ্চেন ওই পেপারের মধ্যে আসতেই পারে, শুধু ম্যাথ জিআই ছাড়া। তো সেই জায়গায় আমি বলবো যে এখানে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে একটা রোটেশন তোমরা কিন্তু অনুধাবন করতে পারবে। যে কোনো একটা ইয়ারে দেখবে ফিজিক্সের উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো একটা ইয়ারে বায়োলজি, কেমিস্ট্রির উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই জিনিসটা কিন্তু রোটেশন হয়। তো তোমাদের ইয়ারে কি পড়বে সেটা মানে একটু মানে যখন কোশ্চেনটা দেখবে তখনই যাতে আন্দাজ করতে পারো যে এখানে আমার কেমিস্ট্রি রিলেটেড বেশি কোশ্চেন আছে। তো সেই জায়গায় একটা মানসিক প্রস্তুতি বা কেমিস্ট্রির যে তোমার নলেজ আছে সেটাতে একটু মানে ইনসাইটটা একটু বেশি স্ট্রং করতে হবে। আর কম্পিউটার বা ইনফরমেশান টেকনোলজি থেকে বিশাল কিছু কোশ্চেন আসে না। এখানে অনেক টাইম দিয়ে দেবে তোমরা পড়াশুনোতে, সেটাতে দেখবে সেই হয়তো 4-5টা কোশ্চেন তোমরা পাচ্ছ। তো সেই জায়গায় কম্পিউটার এবং আইটিতে কম টাইম দেবে, বেশি টাইম দেবো কারেন্ট অ্যাফেয়ার্সে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, যে সমস্ত রিসেন্ট টপিক। এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এনভায়রনমেন্টাল স্টাডিজে যে সমস্ত কারেন্ট আপডেট বা যে সমস্ত কারেন্ট কোনো অ্যামেন্ডমেন্ট বা কোনো কারেন্ট পলিসি ফর্মুলেশন রিলেটেড, গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ, এগুলো কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে তোমরা অবশ্যই পাবে। এর ইএনভিএস, ডাব্লিউবিসিএস কেন, ইউপিএসসি কেন, সব কিছুতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এইভাবে পেপারগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে, বা প্রত্যেকটাতে তোমরা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে ওই শুধুমাত্র ম্যাথ জিআই টাইম ম্যানেজ করতেই হবে। আর অন্যগুলোতে মোটামুটি তোমরা সাফিসিয়েন্ট টাইম পাবে, যেটাতে বিশেষ কিছু অসুবিধা হবে বলে আমার মনে হয় না। যারা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পাস করেছে এবং ভাবছে যে মেন্স দিতে যাব না, তাদেরকে আমি বলবো যে অবশ্যই মেন্স দিতে যাও। কারণ মেন্সের যে এক্সপিরিয়েন্স সেটার মানে কোনো তুলনা হয় না, বা এটা কোনোভাবে সাবস্টিটিউট করা যায় না। এই জিনিসটা তুমি পরবর্তীকালে যখন এক্সাম দেবে তখন একটা বেসিক যে তোমার একটা মেন্টাল প্রিপেয়ার্ডনেস ওই এক্সামটার জন্য সেটা তৈরি হয়ে থাকবে। এবারে হতে পারে কোনো একটা টপিক অন্য ইয়ারে বেশি হার্ড এলো, কোনো একটা ইজি এলো, কোনো একটা এলো না, এই জিনিসগুলো হবেই। কিন্তু এই মেন্সের যে এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু তোমার সাফল্যের দিকে এগিয়ে দেবে তোমাকে।
তো বন্ধুরা, যারা WBCS অ্যাসপিরেন্ট তাদের মধ্যে এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও, বা যারা পরীক্ষা দেবে কিছুটা কাজে দিতে পারে।